আসসালামু আলাইকুম। আমি ফারহানা বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী আলিল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে অধ্যায়টি আপনাদেরকে পড়াবো সেই অধ্যায়টির মূলত হচ্ছে 5 নম্বর অধ্যায়ের সমান্তর ধারা সম্পর্কে। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটি মূলত হচ্ছে 5ম অধ্যায়ের সমান্তর ধারা সম্পর্কে পড়বো। এটি ম্যাথের কিছু অংশ, যেটা আমাদের সি প্রোগ্রামিং এর মধ্যেও আসে। এটার মধ্যে কিছু টেকনিক্যাল অংশ আছে যে জিনিসগুলো আপনাদেরকে আসলে শেখানো খুব জরুরি, কারণ এই ধারাটা প্রতি বছর প্রোগ্রামগুলো আপনাদের যে বোর্ড পরীক্ষা, বোর্ড এক্সাম, সেখানে কিন্তু আসে। এখানে আমি একটা ধারা উল্লেখ করেছি, বোর্ডে দেখেন 1 + 2 + 3 ... শেষ সংখ্যা কিন্তু বলা নাই, শেষ সংখ্যা n বলা আছে, মানে এখানে n-তম সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, ফ্লোচার্ট, অ্যালগরিদম, সমান্তর ধারা। অর্থাৎ আমাকে যদি বলে যে প্রথম 5টা সংখ্যার যোগ করো, তাহলে আমরা 1 2 3 4 5 এই 5টা সংখ্যার যোগফল যদি বের করতে বলে, হ্যাঁ, তাহলে প্রথম 5টা সংখ্যার যোগফল নির্ণয় করতে বললে আমরা কি করব? প্রথম 5টা সংখ্যার যোগফল বের করব। এখানে আমাদের 15 আসবে। 5টা সংখ্যাকে যোগ করলে আসবে হচ্ছে 15। যেমন 5 4 9, 9 3 12, আর এখানে 3 15। অর্থাৎ প্রথম 5টা সংখ্যা, এখানে আমাদের হচ্ছে এই কাজটা করতে বলা হয়েছে। অর্থাৎ যদি আমি বলি প্রথম 5টা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো, তাহলে প্রথম 5টা সংখ্যা 1 2 3 4 5, এই 5টা সংখ্যার যোগফল নির্ণয় করা হবে। এই কাজটাই আমরা এখন কিন্তু করব। অর্থাৎ আমাদের এখন যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার মধ্যে কিন্তু শেষ পদ কত সেটা বলা নাই। 1 + 2 + 3 ... n। অর্থাৎ প্রথম যে কোনো সংখ্যা, শেষতম যে কোনো একটা পদ যদি আমরা বলে দিই, শেষ মানটা আমরা যদি বলে দিই, তাহলে এই কয়টা সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য যে ফ্লোচার্ট, যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা এবং ফ্লোচার্টটা আজকে আমরা শিখব। এটাকে আমরা সমান্তর ধারা কেন বলতেছি সেটাও আমরা বলে দিব। সমান্তর ধারা, দেখেন আমার প্রথম যে সংখ্যাটা আছে সেটি হচ্ছে 1, প্রথম যে সংখ্যাটা আছে সেটি হচ্ছে 1, এবং পরবর্তী যে সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যা, প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ হচ্ছে 2, তার মানে সমপরিমাণ গ্যাপ। আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের গ্যাপ হচ্ছে 1। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার প্রতিটা সংখ্যার মধ্যে যে পরিবর্তন, যে গ্যাপ, সেটা মাত্র 1, সমপরিমাণ। ঠিক আছে, সেজন্য সমান্তর ধারা বলা হচ্ছে। এমন একটা ধারা যেখানে অন্তর, দুজনের গ্যাপ হচ্ছে 1, সমপরিমাণ অন্তর। আসলে এটাকে বোঝায় সমান্তর, মানে সমপরিমাণ গ্যাপ সম্বলিত কোনো একটা সংখ্যা, সমপরিমাণ গ্যাপ। আমরা এটা বোর্ডটাকে মুছে দিয়ে আরেকবার লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 1 + 2 + 3 ... n। এই nটা কিন্তু কম্পিউটার আপনার কাছে চাইবে। আমি যখন এটার জন্য কোনো প্রোগ্রাম লিখব বা ফ্লোচার্ট লিখব বা অ্যালগরিদম লিখব, তখন কিন্তু প্রোগ্রাম আপনার কাছে এই n সংখ্যাটা চাইবে। কততম সংখ্যা পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি, কততম সংখ্যা পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি, সেই সংখ্যাটা কিন্তু আপনার কাছে চাইবে। আমি এখানে দেখাচ্ছি 1 + 2 + 3, কিন্তু শেষ পদ n কিন্তু আমি এখানে বলিনি। কম্পিউটারে যখন প্রোগ্রামটা লিখবেন তখন আপনার কাছে অবশ্যই সংখ্যাটা চাইবে। ঠিক আছে, সেই হিসেবে আপনাকে কিন্তু সংখ্যাটা বলতে হবে। আচ্ছা, আমরা এই যে ধারাটা করলাম, একটু আগে বলেছিলাম যে প্রথম 5টা সংখ্যা যদি করি, তাহলে 5টা সংখ্যার যোগফলের রেজাল্ট কি পাচ্ছি? 15 পাচ্ছি। তাহলে এই কাজটা করতে হলে আমি ফ্লোচার্ট, প্রোগ্রাম, অ্যালগরিদম কিভাবে লিখব, সরাসরি চলে যাচ্ছে হচ্ছে ফ্লোচার্টে। ফ্লোচার্ট কি বলছে? প্রথম কাজ হচ্ছে স্টার্ট করতে হবে। আমি আপনাদের সুবিধার জন্য বোর্ডে আগেই তুলে রেখেছি যাতে আপনাদের সুবিধা হয়, সময়টা বাঁচে, সেই জন্য স্টার্ট করলাম। তারপরে ইনপুট নিতে হবে। তারপরে কাজটা হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট n, এখানে যেহেতু আমাদের শেষ পদ বলা নাই সেই জন্য আমরা ইনপুট n করব। যেহেতু আমরা এখানে বলা নাই তাই আমাকে ইনপুট n, সেই সংখ্যাটাকে ইনপুট করতে হবে। স্টার্ট করব, ইনপুট n করব, স্টার্ট করব, ইনপুট n করব। যেহেতু যোগফল বের করতে চাচ্ছি প্রথম সংখ্যাগুলোর,
যোগফল করতে চাচ্ছি, অর্থাৎ আমার এখানে ব্যবহার করতে হবে সাম s ইকুয়াল টু 0, 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 সাম s ইকুয়াল টু 0 মানে এখন পর্যন্ত যেহেতু আমার কাছে কোনো যোগফল নাই, কোনো সংখ্যা আমার কাছে নাই, যোগফল করা কোনো নাম্বার কিন্তু আমার কাছে নাই, এখনো আমি যোগ করতে শুরু করিনি, এখনো আমি কোনো কিছু যোগ করতে শুরু করিনি, তাই আমার প্রথম s এর মান হচ্ছে 0, s অর্থাৎ সাম, s বলতে আমি সামকে বুঝাচ্ছি, s বলতে আমি বুঝাচ্ছি সাম, আর i দিয়ে বুঝাচ্ছি ইনিশিয়াল বা প্রথম পদ, i দিয়ে বুঝাচ্ছি প্রথম পদ, s equal to 0, i equal to 1, s equal to 0, i equal to 1, এখানে i 1 কেন? এইটার জন্য, কারণ আমার এখানে প্রথম পদ যেটা আছে, উদ্দীপকে কোনটা আছে? উদ্দীপকে আছে হচ্ছে 1, প্রথম যে সংখ্যাটা সেটা বলা আছে 1, তাই আমি 1 দিলাম। এটা আরো কিছু ভ্যারাইটি আছে, আমি এটা আপনাদেরকে আজকেই বুঝিয়ে দিয়ে যাব। s equal to 0 কারণ এখন পর্যন্ত কোনো যোগ আমি করতে শুরু করিনি, i equal to 1 কারণ হচ্ছে আমার প্রথম পদ আছে 1। আচ্ছা, এরপরে বলা হচ্ছে একটা শর্ত, i এর মান যতক্ষণ পর্যন্ত n এর সমান বা ছোট না হবে, i এর মান যতক্ষণ পর্যন্ত n এর সমান বা ছোট না হবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে দুইটা কাজ করতে হবে। i এর মান যতক্ষণ পর্যন্ত n এর সমান বা ছোট না হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে s equal to s plus i আর i equal to i plus 1, s equal to s plus i এবং i equal to i plus 1, s equal to s plus i, i equal to i plus 1। মনে করেন এই দুটো সূত্র আপনাকে মুখস্থ করে নিতে হবে, s equal to s plus i, i equal to i plus 1, এবং যদি n এর সমপরিমাণ হয়ে যায়, i এর মান সমপরিমাণ হয়ে যায়, তাহলে আমরা বলবো প্রিন্ট করো s এর মানকে প্রিন্ট করো। যদি i এর মান n এর সমপরিমাণ হয়ে যায় তাহলে প্রিন্ট করো s কে প্রিন্ট করো, এবং শেষ কাজটা হচ্ছে ইন্ড, শেষ কাজটা হচ্ছে ইন্ড। এখন এই যে স্টার মার্ক করলাম এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, যে ঘরটাকে আমি স্টার মার্ক করেছি, যেই বক্সটাকে আমি স্টার মার্ক করেছি সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এখন আমার হাতে লেখা যদি দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এই জিনিসটারই একটু ভেঙে বুঝিয়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, প্রথমত s equal to s plus i, i equal to i plus 1 মানে কি? আমার প্রথম পদ এবং দ্বিতীয় পদের পরিবর্তনটা ঠিক কতটুকু? গ্যাপ কতটা? 1। প্রথম পদ এবং দ্বিতীয় পদের গ্যাপ কতটা? 1 এর গ্যাপ, তাই না? আবার দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদের গ্যাপ হচ্ছে কতটা? 1 এর গ্যাপ, ঠিক আছে? সেই জন্য i equal to i plus 1, i equal to i plus 1 এবং s equal to s plus i কি কাজ করতে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আমার সূত্রটা কি? s equal to s plus i। এই সূত্রটা কিভাবে কাজ করতেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। s equal to s plus i এটা কিভাবে কাজ করতেছে সেটা এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা অবশ্যই ক্লাসটা করার সময় স্ক্রিনশট নিয়ে নেবেন। ক্লাসটা করার সময় অবশ্যই এই যে ফ্লো চার্টটা আছে সেটার স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? s equal to s plus i কিভাবে কাজ করতেছে দেখেন। এই জিনিসগুলো একটু মুছে দিই, না এরপর আবার আপনাদের ধরতে অসুবিধা হবে। আচ্ছা দেখেন, s এর মান কত আছে? s এর মান প্রাথমিক অবস্থায় আছে 0 প্লাস i এর মান প্রথম অবস্থায় কত আছে? 1। তাহলে আমি দুটো সংখ্যা যোগ করলে কত পাইলাম? 1 পাইলাম। এই 1 কিন্তু আমার অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? s এর মান কত ছিল? 0, i এর মান কত আছে? 1। তাহলে দুটো সংখ্যা যোগ করলে আমি কত পাচ্ছি? 1। এবার আবার s ইকুয়াল টু সূত্রটা বসাই, s প্লাস i, তাই না? তাহলে s প্লাস i যদি হয়, s এর মান কত আছে এখন বর্তমানে? s এর মান আছে হচ্ছে 1, আর i এর মান সব সময় তো 1ই। তাহলে এবার আমি পাইলাম 2, এইভাবে 2, ঠিক তো? ঠিক এইভাবে আমি যদি আবার মান বসাই তাহলে ছিল কত? 2, i এর মান 1, হচ্ছে 3। এইটা এক এক করে বাড়াচ্ছে,
ঠিক আছে, এক এক করে বাড়াচ্ছে। এই হচ্ছে আমার মূল কাজটা। s ইকুয়াল টু s প্লাস আই আমাকে কেন করতে হচ্ছে? s ইকুয়াল টু s প্লাস আই করলে আমি যে ধারাটা, ক্রমান্বয়ে যে ধারাটা তৈরি হচ্ছে, সেই ধারাটাকে একটার সাথে আরেকটা সংখ্যাকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখন যদি আমি বলি প্রথম 5টা সংখ্যার যোগফল, তাহলে 1 2 3 4 5টা। যদি বলি প্রথম 5টা সংখ্যার কথা, তার মানে প্রথম 5টা সংখ্যা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যদি বলি প্রথম 5টা সংখ্যার যোগফল করো, তাহলে একটা একটা করে 5টা সংখ্যা কিন্তু সে নিচ্ছে। প্রথমে 1 নিল, 2 নিল, দেন 3 নিল, এই সূত্রের মধ্যে বসায়। আর কত করে বাড়াতে বলছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। যেহেতু আমাদের ধারাটা ছিল 1 করে গ্যাপ, তাই আমি এখানে i = i + 1 করেছি। এই হচ্ছে আমার অ্যালগরিদম। এবং এটার সাথে যে ফ্লো চার্ট আছে, সরি, এই হচ্ছে আমার ফ্লো চার্ট। এটার সাথে যে অ্যালগরিদমটা আছে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং তার পরবর্তীতে এটার সাথে যে প্রোগ্রাম এবং এটার পরিবর্তনগুলো কোথায় কোথায় কিভাবে পরিবর্তন হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই টপিকসটা ইম্পর্টেন্ট, আপনাদেরকে অনেক খেয়াল করে করতে হবে। ফ্রেশ করে দিলাম, তাই আপনাদের মাথা যেতে যাবে না। ঠিক আছে, ধারাটা কি 1 যোগ 2 যোগ 3 ডট ডট প্লাস n। আচ্ছা, অ্যালগরিদম কি বলছে? অ্যালগরিদম বলছে স্টেপ 1 স্টার্ট করতে হবে। অ্যালগরিদম বলছে স্টার্ট করো। স্টেপ 2 বলছে ইনপুট n করো। স্টেপ 1 স্টার্ট করো, স্টেপ 2 হচ্ছে ইনপুট n করো, ইনপুট করো n এর মান। স্টেপ 3 হচ্ছে এইটা, s = 0 i = 1। স্টেপ 3 s = 0 i = 1। স্টেপ 4 কি বলছে? যদি i এর মান n এর সমান বা কম হয়, যতক্ষণ পর্যন্ত i এর মান n এর সমান বা কম হবে ততক্ষণ পর্যন্ত দুইটা কাজ করতে হবে। এর মধ্যে দুইটা শর্ত দেওয়া হয়েছে। যদি বলে ইয়েস, i এর মান n এর চেয়ে ছোট, i এর মান n এর চেয়ে ছোট, ইয়েস, i এর মান n এর চেয়ে ছোট, ইয়েস, তাহলে রিপিট করতে হবে। এখানে আমি একটু মার্ক করে দিলাম, রিপিট করো স্টেপ 5। অর্থাৎ এটা কিন্তু আমার স্টেপ 5 ছিল, এটা ছিল আমার স্টেপ 5। আর যদি নো হয় তাহলে প্রিন্ট করো s এর মান। নো যদি হয় তাহলে প্রিন্ট করো s এর মান। নো হলে প্রিন্ট করো s এর মান। নো হলে প্রিন্ট করো s এর মান। আর ইয়েস হলে রিপিট করতে বলছে স্টেপ 5। রিপিট করতে বলছে স্টেপ 5। অর্থাৎ আমি এখানে যে স্টার মার্ক করে রাখছি সেটা কিন্তু আমার 5 নাম্বার ধাপ। s = s প্লাস i, i = i প্লাস 1। এটা হচ্ছে আমার স্টেপ 5। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা সেটা হচ্ছে এটা। ক্রমান্বয়ে ধারাটা যাতে বসানো যায়, ক্রমান্বয়ে ধারাটা যাতে যোগ করা যায়, ক্রমান্বয়ে ধারাটা যাতে যোগ করা যায়, সেই জন্য কিন্তু আমার স্টেপ 5টা খুবই ইম্পর্টেন্ট। s = s প্লাস i, i = i প্লাস 1, i = i প্লাস 1। তারপর আছে স্টেপ 6 ইন্ড। স্টেপ 6 হচ্ছে ইন্ড। এই হচ্ছে আমার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। এখন আমি আপনাদেরকে প্রোগ্রামটা একটু চেঞ্জ করে দেখাবো। এটার যে প্রশ্নটা আসলে সেটা আমি একটু চেঞ্জ করে দেখাবো। সাপোজ কথার কথা প্রশ্নটা আসছে 2 4 6 ডট ডট n। তখন আপনি কি করবেন? আমি এখানে তখন একটা দাগ দিয়েছিলাম যে দেখেন এই জায়গাটা কি ছিল, তখন আমার ছিল 1, তাই না? এই জায়গাটা ছিল কত? 1। এখন কিন্তু আর আপনার 1 নাই, এখন কিন্তু হয়ে গেছে 2। তাহলে অবশ্যই এই জায়গাটায় 2 দিতে হবে, মনে থাকবে? এখানে দিতে হবে 2। আর গ্যাপ কতটা? সেইটাও 2। তাহলে এই জায়গাটাতেও আপনাকে ব্যবহার করতে হবে 2। i = i প্লাস 2, i = i প্লাস 2। এখানে i এর প্রথম পদ কত আছে? 2। প্রথম পদ 2, গ্যাপ হচ্ছে 2। ঠিক আছে? ঠিক এই জায়গাটাতেও অ্যালগরিদমে এসেও আমি কি করব? i এর মান এই জায়গাটা এসে বসাবো 2 এবং গ্যাপটা বসাবো হচ্ছে 2 করে। i এর মান এই জায়গাটায় 2 দিব, i = 2, কারণ হচ্ছে প্রথম পদ আমার 2 এবং 2 করেই বাড়তেছে 2 করে, সেই জন্য 2। ঠিক আছে, আবার আমরা একটু চেঞ্জ করব। এই জিনিসগুলো চেঞ্জ করে করে আসবে আপনার কাছে, সেই জন্য এই জিনিসগুলো বুঝানো। এবার বললাম না, আমার ধারাটা হচ্ছে 1 3 5 ডট ডট প্লাস n। কোথায় চেঞ্জ করতেছি আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, কোথায় চেঞ্জ করতেছি অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে।
এখন দেখেন প্রথম পদ কিন্তু 1, প্রথম পদ 1, তার মানে i = 1 বসবে এবং দুইজনের মধ্যেকার গ্যাপ হচ্ছে 2, দুইজনের মধ্যে গ্যাপ কিন্তু 2, বুঝতে পারছি? প্রথম পদ ইনিশিয়াল, প্রথম পদ 1, গ্যাপ হচ্ছে 2। প্রথম পদ এবং গ্যাপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এই প্রোগ্রামগুলো করতে গেলে অবশ্যই জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথম পদ কত, i = 1, এবং এই জায়গাটা যখন আপনারা লিখবেন তখন অবশ্যই গ্যাপ কতটা সেটা দেখে লিখতে হবে। তাহলে অ্যালগরিদমে আমার কি হচ্ছে, অ্যালগরিদম হচ্ছে i = 1 এবং গ্যাপ যেহেতু 2 ছিল তাই 2 বসালাম। ঠিক আছে, এই হচ্ছে 3টা পরিবর্তন। আমি মূল প্রোগ্রামটা ছিলাম 1 2 3, তাই না? তাহলে কোথায় পরিবর্তন হচ্ছিল, i এর মান এবং গ্যাপ কতটা, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ধারার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার কোথায় ছিল, কত, প্রথম পদটা কত, গ্যাপ কতটা, এটা হচ্ছে ফ্লো চার্ট। এবং অ্যালগরিদমের মধ্যে কোথায় পরিবর্তন হবে সেটা কিন্তু আপনি অলরেডি বুঝে গেছেন। লাস্ট যেটা পরিবর্তন আছে সেই জিনিসটা সহকারে আমি আপনাদেরকে আজকে বলে দিব। যদি n এর মান বলা থাকতো, যদি n এর মান বলা থাকতো 20, যদি n এর মান বলা থাকতো 20, তাহলে আমি ফ্লো চার্টে বা অ্যালগরিদমে বিশেষ কিছুই কিন্তু করতাম না, বিশেষ কিছুই করতাম না, জাস্ট একটুখানি পরিবর্তন করে বলে দিতাম, একটুখানি পরিবর্তন করে বলে দিতাম n এর মান 20, n = 20, এদিকে কোথাও কিছু করার দরকার নেই, ইনপুট n = 20, আর কিন্তু কোথাও চেঞ্জ হবে না, n = 20। ধারা কোনটা আছে, 1 3 5 এবং শেষ পদ 20, এই জায়গাটায় শুধু n = 20, n = 20 স্টার্ট করব, ইনপুট n করব, n এর মান কত 20, বাকি অ্যাজ ইট ইজ। এখানেও আপনাদেরকে দিতে হবে না, i ≤ n, এইখানেও কিন্তু আলাদা করে কিছুই বলতে হবে না, শুধু n এর মানটা এখানে বসালেই হবে। আমাদের এতগুলো প্রোগ্রাম এই ধারার মধ্যে সম্ভব। যদি আজকে ক্লাসটা আপনি মিস করে যান তার মানে আপনার মাথায় কিন্তু পরবর্তীতে কিছুই যাবে না। ঠিক আছে, সেজন্য এই ক্লাসটা আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে আপনাকে অবশ্যই করতে হবে এবং টেস্টে অবশ্যই আমি ধারা থেকেই প্রশ্ন করব, ধারা থেকেই কিন্তু প্রশ্ন করব। তার কারণ হচ্ছে বোর্ডে এই ধারা থেকেই কিন্তু প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, আপনার জন্য এটা কিন্তু ভাইটাল প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সরাসরি চলে যাব প্রোগ্রামে। কোথায় কোথায় পরিবর্তন হবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি, প্রত্যেকবারই কিন্তু আলাদা আলাদা করে লিখে দিয়েছি যে কোথায় কোথায় কি কি পরিবর্তন হবে। এই জিনিসগুলো খুব কুইকলি দেখতে হবে, শেয়ার করে দেবো আমি আপনাদের গ্রুপে গ্রুপে শেয়ার করে দেবো, তারপরেও একটু দেখে নেবেন। আমার মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 1 + 2 + 3 ... n এর জন্য যে প্রোগ্রাম সেটা কি লিখব, সেটা হচ্ছে ইনক্লুড stdio.h include conio.h, এগুলো কিন্তু মেইন না, লাগবে যে অংশগুলো, তাই তো? তারা অনেকদিন ধরে প্রোগ্রাম করতেছেন, এগুলো এখন আপনারা জানেন। আচ্ছা প্রথমেই বলি ইন্ট হতে হবে, যেহেতু আমার এটা পূর্ণ সংখ্যা ছিল, ইন্ট i = প্রথম পদ বলা আছে 1, এইটা প্রথম পদ বলা আছে 1 দিলাম। s = বলছিলাম যে এখন আমরা কোনো কাজ শুরু করিনি তাই s = 0 এবং শেষ পদ বলা নাই তাই দিলাম n। এখন আমরা স্ক্যান করব, n এর মানটাকে স্ক্যান করতে হবে। প্রোগ্রাম তো আর n মানকে যোগ করবে না, তাই না? বরং একটা মান দিতে হবে, তাই দেওয়ার জন্য যাতে আমরা নিতে পারি সেটা হচ্ছে স্ক্যান করব n এর মান। এরপরে আছে ফর লুপ। ফর লুপটা আমি সুন্দর করে বুঝিয়ে দেব, অবশ্যই আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এটা আবার ইম্পর্টেন্ট।
হচ্ছে আমার প্রোগ্রামটা। ইনক্লুড করলাম, কনিও করলাম, মেইন করলাম, এবং মেইনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং আছে সেটা দিলাম, এবং গেট সিএস করে শেষ করতে হয়, এটাও আমরা জানি। ইন্ট ব্যবহার করতে হয়, স্ক্যান ব্যবহার করতে জানি। ইন্ট থেকে শুরু করে ব্যাখ্যাটা। ইন্ট করলাম, প্রথম পদ i ইকুয়াল টু 1, যেহেতু আমার প্রথম পদ 1 ছিল তাই দিলাম 1। s ইকুয়াল টু 0, কারণ এখনো আমি কোনো কাজ শুরু করিনি। s ইকুয়াল টু 0 তার কারণ হচ্ছে এখনো কিন্তু আমি কোনো কাজ শুরু করিনি। তারপরে আছে হচ্ছে n, যেহেতু আমার n এর কোনো মান বলা নাই তাই n লিখলাম। স্ক্যান f করব, n এর মানটাকে স্ক্যান f করলাম, পার্সেন্ট d কমা এন্ড n। n এর মানকে আমার স্ক্যান করে নিতে হবে, কারণ কম্পিউটারকে তো কোনো একটা সংখ্যা বলতে হবে, তাই না? কম্পিউটারকে কিন্তু কোনো একটা সংখ্যা বলতে হবে। কম্পিউটারকে যদি কোনো সংখ্যা না বলি তাহলে তো সে যোগ করতে পারবে না, তাই না? সেই জন্য এবার চলে আসি ফর লুপে। ফর লুপে আমরা তিনটা কাজ করতেছি, এই জায়গাটা একটু খেয়াল করবেন। ফর লুপে আমরা তিনটা কাজ করতেছি। প্রথম কাজটাকে বলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। i এর মান 1, আমার কত ছিল? i এর মান হচ্ছে 1, এই জায়গাটা ছিল i এর মান 1, i এর মান 1 বসাচ্ছি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, শর্ত দিচ্ছি i এর মান ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবে যতক্ষণ পর্যন্ত n এর সমান বা ছোট না হবে। n এর মান যতক্ষণ পর্যন্ত সমান বা ছোট না হবে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এটা একটা শর্ত, ইনিশিয়ালাইজেশন শর্ত। লাস্ট কাজটা হচ্ছে আমার ইনক্রিমেন্ট, মানে কত করে বাড়তেছে, প্রথম পদ এবং দ্বিতীয় পদের মধ্যে কতটুকু বাড়তেছে, কতটা গ্যাপ, কত করে বাড়তেছে, 1 করে বাড়তেছিল তাই আমরা দিচ্ছিলাম i ইকুয়াল টু i প্লাস 1, তাই না? i প্লাস 1। তিনটা কাজ, ইনিশিয়ালাইজেশন, শর্ত এবং হচ্ছে ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট। এই জায়গাটা কি বলা হয়েছে? প্রথম পদ কত, কত করে বাড়তেছে, প্রথম পদ কত, প্রথম পদ কত, কত করে বাড়তেছে। ঠিক আছে? যেহেতু n এর মান আমার বলা ছিল না তাই আমি স্ক্যান করে নিলাম, এবং s ইকুয়াল টু s প্লাস i। আমরা কিন্তু অলরেডি একবার দেখে ফেলেছি যে s ইকুয়াল টু s প্লাস i কিভাবে কাজ করতেছে। কার মান প্রিন্ট করব? s এর মান প্রিন্ট করব, গেট চেঞ্জ করে চলে আসবো। এই হচ্ছে আমার পরিবর্তন। এখন যদি আমার প্রোগ্রামটা চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? বলা হলো 2, 4, 6, তাহলে কি হবে? এই বেলায় কি হবে আমরা এই জায়গাটা বলে দিব। স্বাভাবিকভাবে i ইকুয়াল টু 2, এখানে হবে i ইকুয়াল টু 2, আর গ্যাপ কতটা? 2, গ্যাপ কতটা? 2। i ইকুয়াল টু i প্লাস 2 হওয়ার কথা, এইভাবে লিখলেও চলবে, i প্লাস 2। ঠিক আছে? এই হচ্ছে পরিবর্তন, প্রথম পদ, প্রথম পদ গ্যাপ। ঠিক আছে? আচ্ছা, আবার যদি হয় না, এইটাও না, এটা না, আমরা অন্য একটা করবো, 1, 3, 5 ডট ডট n। 1, 3, 5 যদি হয় তাহলে কি করব? অবশ্যই এখানে 1, এইখানে 1, এবং এখানে গ্যাপ কতটা ছিল? 2 ছিল। ঠিক আছে? এই যে দুইটা লাইন, এই দুইটা লাইন কিন্তু আপনার জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রথম পদ, এই দুটো লাইন হচ্ছে প্রথম পদ কত, গ্যাপ কতটা। ঠিক আছে? এই হচ্ছে মূল প্রোগ্রাম। এখন যদি কোনো কারণে বলা থাকে n এর মান, কোনো কারণে n এর মান বলে দিল 20, n এর মান হচ্ছে প্রথম 20টা সংখ্যার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম বের করেন, প্রথম 20টা সংখ্যার যোগফল। আমরা শুধু এই জায়গাটায় যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্যানএফ এর লাইনটা আমরা বাদ দিয়ে দেব। স্ক্যানএফ এর লাইনটা আমরা বাদ দিয়ে দেব, কথাটা যেন মনে থাকে। স্ক্যানএফ এর লাইনটা আমরা বাদ দিয়ে দিব, এই জায়গাটায় বলবো n ইকুয়াল টু 20। আর কোথাও কোনো পরিবর্তন করার দরকার নাই, কোথাও কোনো পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে? কোথাও কোনো পরিবর্তন করার দরকার নাই, n ইকুয়াল টু 20, এবং স্ক্যানএফ এর লাইনটা তখন থাকবে না। আচ্ছা, ফর লুপে যখন করাচ্ছিলাম আপনারা অনেকেই হয়তো খেয়াল করেননি, আপনারা কাজ করার সময় হয়তো বা চোখে পড়বে না, যেহেতু তিনটা কাজ বলেছিলাম, i ইকুয়াল টু 1, i ইজ লেস দেন ইকুয়াল টু n, এবং i প্লাস 1 বা 2, তাই না? যত করে বাড়তেছে, যত করেই বা বাড়তেছে সেটা আমরা লিখছিলাম। এখানে কিন্তু ভিতরে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। i ইকুয়াল টু 1, ফর এর জন্য ফার্স্ট ব্র্যাকেট ওপেন হচ্ছে i ইকুয়াল টু 1,
i is less than equal to n এবং i plus 2 করতেছি, এখানে কিন্তু কোনো সেমিকোলন আমি ব্যবহার করিনি, ব্র্যাকেট ক্লোজ করার পরে কিন্তু কোনো সেমিকোলন ব্যবহার করিনি। এবং s equal to s plus i এর যে কাজটা ছিল সেটা কিন্তু অলরেডি আমি বুঝিয়ে ফেলেছি, ঠিক আছে। প্রথম পদ কত, গ্যাপ কতটা, শেষ পদ বলা আছে কিনা, এই হচ্ছে আমাদের প্রশ্ন। সরাসরি প্রশ্ন কিভাবে থাকবে সেটা, এরকম একটা ধারা প্রশ্নের মধ্যে, বোর্ডের যে প্রশ্ন, এরকম একটা ধারা সরাসরি প্রশ্নের মধ্যে দিয়ে বলা হবে উদ্দীপকের ধারাটির জন্য একটি অ্যালগরিদম ফ্লো চার্ট বা প্রোগ্রাম করো। উদ্দীপকের ধারাটির জন্য একটি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম করো। উদ্দীপকের ধারাটির জন্য একটি প্রোগ্রাম ফ্লো চার্ট অ্যালগরিদম করো, ঠিক আছে। প্রতিটা লাইন যেভাবে শেষ হয় ঠিক সেইভাবেই সেমি কমা দিয়ে এখানে কমা এবং এখানে লাইন শেষ হলে সেমিকোলন, লাইন শেষ হলে সেমিকোলন থাকতেছে, কিন্তু ফর লুপে কোনো সেমিকোলন কিন্তু থাকতেছে না, বাকিটা আপনারা জানেন। ইনক্লুড করলাম, কনিও করলাম, মেইন করলাম, ইন্ট করলাম, প্রথম পদ, এখন পর্যন্ত কোনো সংখ্যা যোগ করিনি, n এর মান বলা আছে তাই দিলাম, যদি আমার বলা না থাকে তাহলে অবশ্যই শুধু n এবং তখন স্ক্যানারটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং কাকে স্ক্যান করতেছি, পার্সেন্ট ডি করে করতেছি n কে, ঠিক আছে, n কে, কারণ কি n হচ্ছে আমার ইন্টিজার সংখ্যা। এখন যদি আমার ভগ্নাংশ থাকে তাহলে আমি অবশ্যই ভগ্নাংশ দিয়ে করতে পারবো, ঠিক আছে। এটা ডিপেন্ড করে ফর লুপটা কি দিয়ে শুরু হলো, 1 দিয়ে শুরু হলো, কারণ প্রথম পদ আমার 1 ছিল, 2 করে বাড়তেছিল, এইভাবে করছিলাম। এইভাবে s equal to s plus i এবং printf করতেছি s আর get ch করে বের হয়ে চলে আসলাম। এই যে প্রোগ্রামটা আমরা করলাম, এই প্রোগ্রামটার ধরন ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু বোর্ডে আসে এবং এটা এতবার আসে, এটার অনেক রকম ভ্যারাইটিস প্রশ্ন হওয়া সম্ভব, অনেক রকম ভ্যারাইটিস। আজকে আমি শুধুমাত্র একটা ভ্যারাইটিস দেখিয়েছি, একটা ভ্যারাইটিস যে প্রথম পদ কত, গ্যাপ কতটা, শেষ পদ বলা আছে কিনা, তার মধ্যেও কিন্তু 3টা অপশন আপনার সামনে তুলে ধরা হলো। প্রথম পদ কত, গ্যাপ কতটা এবং শেষ পদ বলা আছে কিনা, এই একটা প্রশ্নের মধ্যে আমি 3টা পার্ট অলরেডি আপনার সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এর চেয়েও আরো বেশি ভ্যারাইটিস আসা সম্ভব, সেজন্য আমরা কিন্তু একটু লেন্দি করে ক্লাসগুলো করব। আপনারা আজকে যে ক্লাসটা করলেন আশা করি আপনাদের খুব একটা বুঝতে অসুবিধা হবে না। আমি প্রয়োজনে আপনাদের গ্রুপে আলাদা করে হোমওয়ার্ক দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে, লিখতে, প্র্যাকটিস করতে সুবিধা হয়। গ্রুপে আমি যদি মেসেজ আকারে প্রশ্নগুলো আপনাদেরকে করতে দিই, কিছু কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে দিই, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে, আমি কারেকশন করে দেবো। গ্রুপে কারেকশন করে দিলে তো হয়ে যাবে, তাই না। আর লাইভে তো আসি, তো লাইভে যেহেতু থাকবো আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদেরকে লাইভে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। কলেজে আসতে পারেন, কলেজে আসলেও কিন্তু আমার কাছ থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।